যাচ্ছে যে কি রোল ছিল, আওয়ামী লীগের লোকরা কি করেছে, হাসিনা কি করেছে স্পষ্ট ভাবে বলছে। এটা শুধু তো না, এর আগে তো গুম হয়েছে, খুন হয়েছে। ফলে কি জনগণ দেখতে চেয়েছিল যে আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা, তাদের মিনিমাম অনুশোচনা, এবং যারা এই আন্দোলন করছে, আমরা যারা ইন্টারিম গভর্নমেন্টে আছি সবাইকে তারা বলছে জঙ্গি। আপনি কেন জঙ্গি বলছেন? যাতে আপনি আমাকে আবার আপনার এটা তো আপনার ইচ্ছা, ঠিক না? আপনি একজনকে জঙ্গি বলার মানে কি? এবং কি সব অনলাইনে কি ধরনের ভয়াবহ মিথ্যার কথা তারা বলে। তো বাংলাদেশের মানুষটা এগুলো মানবে না। এই জন্য দেখেন পুরো বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়াতে। কোথাও কোনো আপনি দেখেছেন? পুরো বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। যারা জুলাই গণঅভ্যুত্থানে ছিল সবার এখানে সাপোর্ট আছে, এবং আমি মনে পুরো বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে যে এই ডিসিশন ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে। আপনি দেখেছেন কোথাও কোনো প্রোটেস্ট হতে? হ্যাঁ, কোথাও এটা পুরো ইউনিভার্সাল একটা সাপোর্ট আছে। সবাই জানে যে এদের দ্বারা কারো কোনো ধরনের কোনো হিউম্যান রাইটস ছিল না। আপনি ভোট দিতে পারেন নাই, আপনি একটু কথা বলতে গিয়েছেন, আপনাকে গুম করে ফেলেছেন। আপনি উৎপল দাস একটা জেনারেল সম্পর্কে একটা কথা লিখেছে, উৎপল দাসই তো নাকি একটা লিখছে, উনি একটা ফেসবুকে একটা পোস্ট দিছে, উনাকে কত 40 না 45 দিন উনি গুম হয়ে আছেন। এবং গুম কোথায় আপনারা দেখেছেন? আয়না ঘরগুলো দেখেছেন? এটা কি পুরো বাংলাদেশের মানুষের সবার সাপোর্ট ছিল। এটা তো একটা ম্যাচুরিটির বিষয় আছে, এটা আস্তে আস্তে আবার আপনি 9 মাসে আমাদের তরফ থেকে তো আমরা দেখেছি, তাদের আচরণটাও দেখেছি। আপনি দেখেন 1400 লোক ইউএন বলছে, কিন্তু আমাদের হিসাবে এটা আরো বেশি, 2000 এর মতো। 2000 লোক মারা গেছে, তাদের মধ্যে কোনো অনুশোচনা আছে? তাদের মধ্যে কোন ধরনের কোন কি যেন রিগ্রেট আছে? কেউ বলছেন যে না সরি এই ঘটনাটা ঘটেছে, আমি এটা ইয়ে না। অথচ ইউএন এর রিপোর্টে দেখেন স্পষ্ট ভাবে বলা আছে হাসিনা কি কাজটা করেছে। আওয়ামী লীগের জামাত ইসলামের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি না। বর্তমান সরকারের অবস্থান হচ্ছে আগে আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ তো 15 বছর ছিল, আওয়ামী লীগ 15 বছর ছিল না, তখন এই কোশ্চেনটা ওদেরকেও করতে। তারপরে সেই 71 এর পরেও তো ব্যান করা হয়েছিল না জামাত ইসলাম। গভর্নমেন্টের অবস্থান আপনি তো দেখেছেন, আমরা আওয়ামী লীগের বিষয়ে সুস্পষ্ট ইয়ে দিয়েছি। আমাদের ইমিডিয়েট পাস্টে যা হয়েছে সেটা আওয়ামী লীগের যে অপকর্মগুলো আমাদের সামনে এসেছে আমরা সেগুলো নিয়ে অ্যাকশন নিয়েছি। আর আওয়ামী লীগ তো সে আওয়ামী লীগই পেয়েছে, আওয়ামী লীগ তো 15টা বছর পেয়েছে, সেই সময় আরো 3.5 বছর পেয়েছে। আওয়ামী লীগ তো আওয়ামী লীগের ওই সময়টা তো এর আগে 50 বছর তো ছিল, সেটা তো সেই 71 এর পর। আমাদের কি আমরা হচ্ছে 24 এর অভ্যুত্থানের সরকার, আমরা 24 এর পূর্ববর্তী যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে আমরা ডিসিশন দিচ্ছি। তাহলে আপনারা 71 এর বিষয়টা কি মানে ই করে যাচ্ছে, প্রশ্নটা এরকম। 71 আমরা ধারণ করি, আমরা 71 নিয়ে আমরা অনেক স্টেটমেন্ট দিয়েছি, এটা নিয়ে আমি নতুন কিছু বলতে চাই না। এটা 71 আমরা পুরোপুরি ধারণ করি 1971 এর স্ক্রিনকে। মাননীয় প্রেসিডেন্ট, আমার একটা প্রশ্ন। জুলাই অভ্যুত্থানের সমর্থনে বাংলাদেশে প্রবাসীরা আন্দোলন করার কারণে বিভিন্ন দেশে আটক হয়। এই পর্যন্ত 202 জন আসছেন দেশে, বিভিন্ন জায়গা থেকে শুরু আরো আমেরিকাতে আছেন, এখনো 22 জন আটক। আপনাদের মধ্যে আর কোনো দেশে আটক আছে কিনা, এবং এই আটক যারা ফেরত আসছেন তাদের পুনর্বাসনের কথা বলেছিলেন আপনাদের পক্ষ থেকে, কিন্তু তারা বরাবরই অভিযোগ করে আসছেন যে তারা এখনো কোনো প্রকার কোনো সুবিধা পাননি, বিশেষ করে তারা তো সবকিছুই ওই দেশে দেখে আসছেন। আসলে স্পেসিফিক কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা তাদের পুনর্বাসনের জন্য? আর আরেকটা বিষয় হচ্ছে মালয়েশিয়া সিন্ডিকেট। মালয়েশিয়ায় নতুন করে শ্রম বাজার খোলার কথা বলা হচ্ছে, এর মধ্যে আমরা কয়েকবার মানববন্ধনের মধ্যে দেখেছি এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে যে সিন্ডিকেট করতেছে। আসলে এই সিন্ডিকেটটা কারা করতেছে বা এই বিষয়ে আপনাদের পদক্ষেপ? আমি আপনার প্রথম কোশ্চেনটা বলি, এই বিষয়ে সত্যি কথা আমাদের আমার জানা মতে প্রবাসী কল্যাণ মিনিস্ট্রি এটা নিয়ে কাজ করছে। হ্যাঁ, আমরা 202 জন, এটা পুরো ওই পুরো বিষয়টা ওদেরকে যদি আপনি
স্পেসিফিক কোশ্চেনটা করেন তাহলে আমার মনে হয় উত্তরটা দিবে, আর যদি ওইখান থেকে উত্তর না পান আমাকে আবার জিজ্ঞেস করবেন। আর হচ্ছে মালয়েশিয়ার বিষয়ে আমাদের ল, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এবং এই যে প্রবাসী কল্যাণ যে অ্যাডভাইজার আসিফ নজরুল, আমার মনে হয় উনি কালকে বা পরশু মালয়েশিয়া যাবেন, তো এই পুরো বিষয়গুলো নিয়ে উনি কথা বলবেন। শফিক ভাই, আমার নাম আদিত্য রিপন, আমি ঢাকা পোস্টে কাজ করি। আমার কোশ্চেনটা হচ্ছে, গতকাল তথ্য উপদেষ্টা একটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে হচ্ছে যে তিনি ৭১-এর প্রশ্নে মীমাংসা এবং যুদ্ধাপরাধীদের বিচার ও পাকিস্তান পন্থা বাদ দেওয়ার কথা বলেছেন। তো অভিযোগ হচ্ছে যে কিছুক্ষণ পরে তিনি স্ট্র্যাটেজিস্ট হয়তো অনলিমি করেছেন বা ডিবেট করেছেন। যদি তথ্য উপদেষ্টার এই ফ্রিডম অফ স্পিচ না থাকে তাহলে কোথায় আছে এই বিষয়টা? আপনি ওনাকে প্রশ্নটা করবেন, ওই ফেসবুকটা ওনার প্রাইভেট স্পেস, ওনাকে আপনি এই কোশ্চেনটা করবেন। শফিক ভাই, আমার নাম আব্বাস, আমি ডেইলি স্টারে কাজ করি। আমার সাধারণত আমরা দেখি যে যখন কোন একটা গভর্নমেন্ট সরকারে আসে তারা তাদের মতো করে তাদের সুবিধাগুলো তারা আদায় করে নেয়। যেমন আমরা রিসেন্টলি একটা নিউজের রিপোর্ট দেখেছি, সেখানে বলা হয়েছে যে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক যে গ্রামীণ ইউনিভার্সিটি সেটা অ্যাপ্রুভ হয়েছে, গ্রামীণ এমপ্লয়মেন্ট লাইসেন্স পেয়েছে, গ্রামীণ টেলিকম হচ্ছে ডিজিটাল ওয়ালেটের অ্যাপ্রুভাল পেয়েছে, তারপরে গভর্নমেন্টের গ্রামীণ ব্যাংকের যে স্টেক ছিল সেটা 25% থেকে 10% নিয়ে এসেছে, এবং গ্রামীণ ব্যাংকের যে ট্যাক্স 5 বছরের এক্সাম্পশন সেটাও রিইনস্টেট করেছে। তাহলে কি বলা যাচ্ছে না যে প্রত্যেকবার সরকার প্রতি সরকার আসার পরে তাদের সুবিধা মতো যে তাদের ব্যবস্থাগুলো তারা করে নেয়, সেটাও কি এখানে দেখা যাচ্ছে না এরকম? আপনি যদি জার্নালিজম করতে পারেন, আপনি বের করে দেখেন না এখানে গভর্নমেন্ট কোনো ইনফ্লুয়েন্স করেছে কিনা এই প্রত্যেকটা ঘটনায়। আপনি দেখেন যে এই পুরো বিষয়গুলোর মধ্যে কোন রকমের এই ইন্টারিম গভর্নমেন্টের মিনিমাম কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা। আর যে প্রতিষ্ঠানগুলো যে আপনি বললেন, কোনোটাই কি প্রফেসর ইউনূস ওন করেন? একটা জিনিসের মধ্যে প্রফেসর ইউনূসের একটা শেয়ার আছে, উনি এখান থেকে একটা বেনিফিট পান। আপনি যে কোশ্চেনটা করলেন, আপনি বলছেন ডক্টর ইউনূসের, এটা আসলে কি ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান? আপনি কি শিওর? ওনার না হয় গ্রামীণ নামটা ওরা দিয়েছে, উনি কি ওইখানে একটা ওন করেন, একটা শেয়ার ওন করেন? ওনার কি পার্সোনাল প্রপার্টি কোথাও আছে? একটা পার্সোনাল প্রপার্টি আছে কোথাও? আপনি দেখাতে পারবেন? ইজি, এগুলো বলা ইজি যে ওটা পেয়ে গেছে অতএব আমরা ইনফ্লুয়েন্স করে এটা দেখিয়েছি। আপনি বের করে দেখান না যে না আমরা ইনফ্লুয়েন্স করেছি, করে ইন্টারিম গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স করে উনি এগুলো পেয়েছে। আপনারা তো সাধারণত এইসব ঘটনা ক্ষেত্রে এইটা তো প্রাইভেটের বিষয়। আমি গ্রামীণ এমপ্লয়মেন্টে, আপনি গ্রামীণ এমপ্লয়মেন্টে আপনি নিজে যান না, নিজে যে আবিষ্কার কথা বলেন, এটা গ্রামীণ এমপ্লয়মেন্টের হচ্ছে কি যেন অ্যাপ্রুভালটা তারা পেয়েছে। আপনি গ্রামীণ এমপ্লয়মেন্টের অফিসে যান, যে জিজ্ঞেস করেন, আপনি নিজে ইনভেস্টিগেট করেন যে এটা এর মধ্যে আমাদের কোনো ইনফ্লুয়েন্স ছিল কিনা। আমি আপনাকে, আপনি তো একজন বড় সাংবাদিক, আপনি ডেইলি স্টারে আছেন, আপনি নিজে ইনভেস্টিগেট করেন না। আমাদের যেটা হচ্ছে যে আপনারা কিছু এগুলো দিয়ে নিজে নিজে কনক্লুশন ড্র করে আপনি এটাকে অনলাইনে ছাড়ছেন। আপনি নিজে ইনভেস্টিগেট করেন। 2009 গ্রামীণ এমপ্লয়মেন্ট, গ্রামীণ ওয়ালেট বা কি যেন বললেন ইউনিভার্সিটি, আপনি প্রত্যেকটা জিনিসে ইনভেস্টিগেট করেন যে এখানে প্রফেসর ইউনূস বা ওনার ইন্টারিম গভর্নমেন্ট মিনিমাম কোনো ইনফ্লুয়েন্স করেছে কিনা। আপনার আমি সবাইকে ইনভাইট করি, আপনি একা না, এখানে যে কেউ আছেন, ওইখানে ওই প্রত্যেকটা প্রতিষ্ঠানে ওনার একটা শেয়ার আছে কিনা, একটা টাকা উনি ওন করেন কিনা এই প্রতিষ্ঠানগুলোতে। হ্যাঁ, আর এই যে গ্রামীণ ব্যাংকের যে আপনি ট্যাক্স এক্সেমশন, এটা আগে ছিল কিনা আপনি দেখেন। গ্রামীণ ব্যাংক তো 1983 সাল থেকে আছে। আপনি যে কোশ্চেনটা করলেন তার আগে আপনার তো হোমওয়ার্ক করা উচিত ছিল যে গ্রামীণ ব্যাংক বা এই ধরনের যারা মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন তাদের ট্যাক্স এক্সেমশনের রেটটা ইয়েটা কি। আমরা আপনাকে ইনভাইট করি, আপনি নিজে যখন কোশ্চেনটা করছেন প্রত্যেকটা জায়গায় যান, প্রত্যেকটা বিষয় আপনি খতিয়ে দেখেন, ওইখানে কোন ধরনের কোনো ইয়ে করা হচ্ছে না। গ্রামীণ এমপ্লয়মেন্ট 2009 সালে অ্যাপ্লিকেশন করেছিল, 2009 সালে প্রফেসর ইউনূস গিয়েছিলেন ইয়েতে কি যেন সৌদি আরবে, সৌদি জার্মান একটা হসপিটাল চেইন, ওনার কি যেন ওনার কাছ থেকে বলেছেন যে আপনার নার্স এবং হসপিটাল স্টাফ পাঠান।
তারা আসলে রেগুলার বাংলাদেশের যে ম্যান পাওয়ার বিজনেসম্যান তাদের মাধ্যমে নিবে না। এদিক দিয়ে নিলে যেটা হবে যে কস্ট একদম মিনিমাম হবে। তারাও চান ইথিক্যালি রিক্রুটমেন্টটা করতে। তো সেই আলোকে 2009 সালে অ্যাপ্লিকেশন করেছিলেন শেখ হাসিনা গভর্নমেন্টের ওইখানে, তারা তো অ্যাপ্রুভাল দেন নাই। এখন এসে যদি 2024 সালের পরে এসে যদি উনি ম্যান পাওয়ারের গ্রামীণ এমপ্লয়মেন্ট যদি ম্যান পাওয়ারের যদি অ্যাপ্রুভাল পান, এটার মধ্যে অন্যায়টা কিসের? আপনি আমারে বলেন, বাংলাদেশে 3000 এরকম ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট এজেন্সি আছে, 3500। তো এটা উনি যদি এটা পেয়ে থাকেন, এটার মধ্যে আপনি দেখবেন যে আমরা ইনফ্লুয়েন্স করেছি কিনা। আমরা এটার দিকে আপনি গ্রামীণ এমপ্লয়মেন্টে যান, আমি আপনাকে ইনভাইট করতেছি। সিমিলারলি আপনি গ্রামীণ ইউনিভার্সিটি উনি করতে চেয়েছিলেন 2012, 13, 14 সালে। 14 সালে এটার জমি কেনা হয়েছে। পুরো পৃথিবীর সবচেয়ে বড় বড় প্রফেসরদেরকে আনতে চেয়েছিলেন যে গ্রামীণ ইউনিভার্সিটি হবে, বাংলাদেশে একটা গ্লোবাল বিশ্ব মাপের একটা ইউনিভার্সিটি হবে। সেই অনুযায়ী পূর্বাচলে, তাও গভর্নমেন্টের পূর্বাচলের প্লট না, আলাদা পূর্বাচলের জায়গাও কেনা হয়েছে, 200-300 বিঘা জায়গা। তো তখনই তো 2019 যতবার অ্যাপ্লিকেশন নিয়ে গেছেন ইয়ের কাছে, কি জন্য ইউজিসির কাছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের কাছে, প্রত্যেকবার বলছে না অ্যাপ্লিকেশন জমা দিয়েন না, অ্যাপ্লিকেশন জমা দিলে আমরা এটা অ্যাপ্রুভ করতে পারবো। ওনার অ্যাপ্রুভাল, এখন উনি যদি অ্যাপ্রুভালটা পান এবং উনি কি 6 মাসের, সে নভেম্বর থেকে এই এখন পর্যন্ত 4-5-6 মাসের অডিট করে তারপরে তাকে গ্রামীণ ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তো এটার মধ্যে যদি আপনি, আবার আমি বলছি, যদি গভর্নমেন্টের কোনো ইনফ্লুয়েন্স পান আপনি পে করেন, আর দেখবেন যে এখানে প্রফেসর ইউনূস কোন ধরনের কোনো বেনিফিট নিয়েছেন কিনা, উনি এগুলোর ওন করেন কিনা। একটা ওনার, আমার জানা মতে ওনার কোনো পার্সোনাল প্রপার্টি নেই, আমার জানা মতে ওনার কোন ধরনের কোনো, উনি একটা গাড়িও ওন করেন না। এগুলো যারা বলছেন আমি সবাইকে ইনভাইট করবো যে আপনি যে ছড়াচ্ছেন, যারা অনলাইনে এগুলো ছড়াচ্ছেন, আপনারা ইনভেস্টিগেট করেন, ভালো মতো করে দেখেন। থ্যাংক ইউ। আমার প্রশ্নটা হচ্ছে যে অভ্যুত্থানের বেশ কিছু পক্ষশক্তি একটা অভিযোগ যে জুলাই ঘোষণাপত্র, যে সরকার এই জুলাই ঘোষণাপত্র প্রণয়নের দায়িত্ব নেওয়ার পরে দীর্ঘ সুবিধার সৃষ্টি হয়েছে, এখন পর্যন্ত হচ্ছে না। হয়তো যদি মানে আরেকটু প্রোঅ্যাক্টিভ ভাবে কাজ করা যেত তাহলে জুলাই চার্টার প্রণয়নে হয়তো আরেকটু গতি আসে। সো অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আমরা আসলে এখন আপডেটটা জানতে চাই জুলাই ঘোষণাপত্রের। আমি তো বলছি এটা একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে, 30 ওয়ার্কিং দিবসে, কর্মদিবসে এটা হবে। আপনারা ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরেন, আমরা ইনশাআল্লাহ এটা হবে। আমার একটা কোশ্চেন আছে এদিকে। আর ওই যে বললেন যে গ্রামীণ এমপ্লয়মেন্টে 300 হসপিটাল স্টাফ এবং নার্স নেওয়া হয়েছিল, এবং ওর পরে 2009 এর পরে 2010 সালে আপনি যদি দেখেন গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ করা হয়েছিল। এটা এখন পর্যন্ত বাংলাদেশের বেস্ট নার্সিং কলেজ, এবং ওইখানে যারা বিদেশের থেকে সবাই, ওরা চায় যে এখানে যতগুলো নার্স বের হবে সবাইকে নিয়ে যাবে। যদি সেই সময় গ্রামীণ এমপ্লয়মেন্ট ওই নার্স এদেরকে পাঠান, এতদিনে বাংলাদেশ থেকে 1010 নার্স, মেডিকেল স্টাফ, এবং জাতীয় প্রেস ক্লাবের মেম্বার, আমি বাংলাদেশ ক্রিয়া লেখক সমিতির মেম্বার, আমি ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মেম্বার, আমি আপনাকে অনুরোধ করবো আপনি মেম্বার প্লিজ। আপনি যে কোনো এগুলো সত্যিকার অর্থে সবাই আমরা চাই যাতে আমাদের একটা প্ল্যাটফর্মে আমাদের ভয়েসটা নিয়ে, এটা আপনি হয়তো অনেকে নাকশিট কাজে ডিআরও এই কাজটা করছে বা এই হচ্ছে অনেকে, কিন্তু ইন্ডিভিজুয়াল একটা লোক কি করলো, ইন্ডিভিজুয়াল একটা লোক হয়তো চাঁদাবাজি করছে, তাকে দেখে আপনি একটা প্রতিষ্ঠানের প্রতি একটা নেগেটিভ ধারণা করেন না। এই প্রতিষ্ঠানগুলো অনেক ভালো কাজ করছে। সাগরমণি নিয়ে আমার মনে হয় যে কতবার যে আমি এসে ডিআরও এদের এই প্রোটেস্টে ছিলাম, তারা কিন্তু এই ইস্যুটা নিয়ে বারবার বলেছে। আপনি ঠিক আপনার যে রাইটস এর জায়গা ডিআরও বলবে, বিএফইউ বলবে, ডিইউ বলবে, আপনার যেটা পছন্দ হয় ওইটাই জয়েন করেন। নারী সাংবাদিক কেন্দ্র আছে সেটাই জয়েন করেন, সবগুলোই জয়েন করেন। আমি আপনাকে অনুরোধ করি, আপনি ওই দূরে থাকাটা কোনো ইয়ে না, একটা গোষ্ঠীবদ্ধ হয়ে একসাথে থাকাটা খুবই কাজের কাজ। সবার না সাগরমণির তদন্ত তো জানেন তো, এটা সত্যিকার অর্থে আমরা পিবিআই এর সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে এটা মানে রিওপেন করা হচ্ছে, এবং আরেকটা জিনিস ওরা দেখছে যে সেই সময় কারদেরকে অ্যারেস্ট করা হয়েছে,
ইনিশিয়ালি যাদের সাসপেক্ট হিসাবে অ্যারেস্ট করা হয়েছিল, যারা যারা জেলে ছিল, হ্যাঁ, তাদের প্রত্যেককে আবার ওই পুরোনো ট্রেলটা ধরে ধরে এগোনো হচ্ছে। এটা খুবই কষ্টসাধ্য একটা কাজ। তো ওরা তো এগুলো এর আগে আপনারা জানেন ওরা 30 বছরের পুরনো একটা 2-3টা মার্ডার কেস ওরা সলভ করেছে। তো আমরা আশা করছি ওরা সর্বশক্তি দিয়ে এই জায়গাটায় কাজ করছে। প্রত্যেক যে কোনো ক্লু ওরা বের করার চেষ্টা করছে, যে কোনো যদি ক্লু কোথাও পাওয়া। আমরা দেখছি যে বিক্ষোভ হচ্ছে এবং তারা বলছে যে আওয়ামী লীগ দল হিসেবে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ করতে হবে এবং ঘোষণাপত্র তারা চাইছেন। এবং এখনো শাহবাগ ব্লকের তারা গতকাল রাতেও আমরা দেখেছি এখনো আছেন তারা। এখনো কেন? আমার যেটা মনে হয় যে পুরো আমাদের সোসাইটি, আমাদের পলিটিক্যাল পার্টি গুলো সবাই কিন্তু এটা একসেপ্ট করে নিয়েছে। আমরা যেই ডিসিশনটা নিয়েছি এটা ইউনিভার্সালি একসেপ্টেড হয়েছে। দু একজন ছোটখাটো দু একটা প্রোটেস্ট হতে পারে, বাট সমস্ত বড় বড় দলগুলো সবার যে ডিসিশনটা এসেছে এটা ইউনিভার্সালি একসেপ্টেড হয়েছে। সেই যে এই ইস্যুগুলো তুলবেটা কে? ইউনিয়ন তুলবে। কিন্তু আমাদের ইউনিয়ন তো গত 15 বছর পূর্বাচলের প্লট নিয়ে ব্যস্ত ছিল, ঠিক না? ডিজিএফআই এর দালালিতে ব্যস্ত ছিল। হ্যাঁ, মনিরুলের সাথে এমন কোন সাংবাদিকের নাই যে মনিরুল বাড়তে একটা কোল্ড ব্লাডেড মার্ডারার মনিরুল, তার সাথে সবাই ছবি দিচ্ছেন, মনিরুল ভাই আপনি না আসলে দেশ উদ্ধার হতো না, এই সমস্ত মেসেজ দিচ্ছেন। দেন নাই? কত লোক মনিরুলকে বার্থডেতে উইশ করেছে। আমরা জানতাম সে কি ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করছে, তারপরে তো এই কাজগুলো করছে। এখন আমার মনে হয় ইউনিয়নের উচিত এই আওয়াজগুলো তোলা। অনেকগুলো আওয়াজ আমাদের তোলা উচিত। আমাদের জার্নালিস্টদেরকে ভয়াবহ রকমের ভাবে ঠকানো হয়। 5,000 টাকা বেতন দেওয়া হয়, 10,000 টাকা বেতন দেওয়া হয়। এই যে ঠকানোটা, সেইগুলো নিয়ে আওয়াজ তোলা উচিত। আমাদের ডিএফপির যে সিস্টেমে শস্যের ভিতরে ভূত, সেই জায়গাটায় আওয়াজ তোলা উচিত। সাংবাদিকরা এক একজন লিডার তাদের নামে পত্রিকা নিয়ে ওই পত্রিকা ডিএফপিতে সবচেয়ে উপরে রেখেছে, অথচ একটা কপি চলে না। নিজে পড়েন, উনার বউ পড়েন, আর কেউ পড়েন, চুরি করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে একটা আন্ডারগ্রাউন্ড পত্রিকা, এর মূল কাজই হচ্ছে বড় বড় পত্রিকাতে চুরি করা। বড় বড় পত্রিকা টাকা দিয়ে বেতন দিয়ে সাংবাদিক রাখেন, তাদের থেকে যে অঞ্চল একটা ভালো রিপোর্ট করলো, ওই অঞ্চলের রিপোর্ট আর একজন আন্ডারগ্রাউন্ডের পত্রিকার চুরি করে ছাপিয়ে দিল। ভয়াবহ জিনিস। সেগুলো নিয়ে ইউনিয়নের কথা বলা উচিত। জার্নালিস্টের কপিরাইট নিয়ে কথা বলা উচিত। বেতনের একটা মিনিমাম ফ্লোর, আমি বারবার বলছি, এটা নিয়ে চিল্লাচিল্লি করা উচিত। যে না, আমরা 30,000 টাকার নিচে বাংলাদেশের কেউ বেতন পাবে না, কোনো জার্নালিস্ট বেতন পাবে। আর যারা দিতে পারবেন না তারা আল্লাহর হস্তে বন্ধ করে দেন। আপনার জার্নালিজম করার কোনো অধিকার নেই। বেতন দিতে পারবেন না, এই আওয়াজগুলো ইউনিয়নের তোলা উচিত। ঢাকা রিপোর্টার্স ইউনিটির তোলা উচিত। কিন্তু ইউনিয়ন তো এই কাজ করে না। ইউনিয়ন বসেই আছে কিভাবে পূর্বাচলের আর একটা প্লট পাওয়া যায়। এখন এই টাইমলাইন বলতে পারবো, এগুলোর কিছু প্র্যাকটিক্যাল তো কিছু বিষয় আছে, যে ইচ্ছা করলে আপনি বললেন যে কালকে আনবো, আনা তো যায়। হ্যাঁ, বা আমরা কালকে তো দেখেছেন যে একটা 5টা নির্দেশনা এসেছে। আমি এই 5টা নির্দেশনা নতুন করে রিপিট করতে চাই না, বাট সত্যিকার অর্থে চিফ অ্যাডভাইজার কালকে বলেছেন যে মিনিংফুল যাতে রিফর্ম হয়, শেয়ার মার্কেটে মিনিংফুল রিপোর্ট হয়, রিফর্ম হয়। এমন যেন ব্যবস্থা না হয় যে আমি 1 ডাকাতকে সরিয়ে আর 1 ডাকাতকে আনবো, এবং আর 1 ডাকাত এসে প্রথমে কিছু মেজার নিলেন, দেখা গেল যে শেয়ার মার্কেট একটু ভালো হলো, সবাই খুশি হলেন, তারপরে আবার 3 মাস পরে ওই ডাকাতির কারণে আবার কিছু লোক ইয়ে হলো। শেয়ার মার্কেটটা যাতে ডাকাতদের আড্ডাখানা না হয়, এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে, যাতে বাংলাদেশের প্রত্যেকটা যে কোনো ইনভেস্টর যিনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন তাদের সবার ইন্টারেস্টকে যাতে প্রোটেক্ট করে, যাতে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ যাতে শেয়ার মার্কেটকে ম্যানিপুলেট না করতে পারে। আপনি গত 15 বছরে কি হয়েছে? 2010 সালের যে ভয়াবহ ডাকাতি হয়েছে, এটার কোন কি ইয়ে হয়েছে? কোন ধরনের কোন অ্যাকাউন্টেবিলিটি এসছে এটার মধ্যে? কেউ কি এটার জন্য আইনের আওতায় এসছেন? আসেন তো নাই। এই সময় যেটা হয়েছে যে একে সরিয়ে 1 টাকা সরিয়ে আর 1 টাকাকে আনা হয়েছে। দেখা যাচ্ছে যে ভিতর ভিতর তারা সবাই এক। আমরা কালকে চিফ অ্যাডভাইজারের কথা হচ্ছে যে এমন ফরেন এক্সপার্ট আনতে হবে যারা নির্মোহভাবে এই বাংলাদেশের শেয়ার মার্কেটকে একটা রিফর্মের জায়গায় নিতে পারবে, যাতে সবাই বেনিফিটেড হয়।
এটা যাতে ভেস্টেড কোন গ্রুপের কাছে শেয়ার মার্কেটকে যাতে আমরা দিয়ে না দিই, এটা তাদের দ্বারা যেন এই পুরো এফার্ট গুলো যেন হাইজ্যাক শেয়ার মার্কেটের সত্যিকার অর্থে মিনিংফুল রিফর্ম যেটা অন্যান্য দেশে হয়েছে, যে কাজগুলো বাইরে অন্যান্য দেশে যেগুলো ক্লিন আপ, এটাকে বলে ক্লিন আপ প্রসেসটা যেন ঠিক মতো হয়, এবং আমরা যদি এই ক্লিন আপটা ঠিক মতো করতে পারি, বিশ্বাস করেন শেয়ার মার্কেট উঠবে। বাংলাদেশের ইকোনমি সামনে যত গতিতে উঠবে তার চেয়ে আরো দ্বিগুণ গতিতে শেয়ার মার্কেট উঠবে, যাতে আমাদের সম্পর্কটা স্মুথ হয়। সেই জন্য তো আপনারা দেখেছেন যে আমরা চিফ অ্যাডভাইজার আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে নিয়মিত যাতে আমরা প্রেস কনফারেন্স করি। আমরা কি করেছি আপনি দেখেন, আগে কোনো চিফ অ্যাডভাইজারের বা কোনো প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনি কোনোদিন কোনো নিউজ পেয়েছেন? আমরা সবার জন্য ওপেন করেছি, যে কেউ এসে বলতে পারে যে আমি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাই, আপনি আমাকে মোমেন্ট আপনি বলবেন, আমি আপনাকে অ্যাড করে দিব। আপনার আমি বলছি আপনার পুরোটা। তারপর হচ্ছে যে আমাদের বিষয়ে আপনাদের যদি কোশ্চেন থাকে সেটার জন্য আমরা প্রতি সপ্তাহে তিন দিন প্রেস কনফারেন্স করছি। আপনি এসে যে কোনো কোশ্চেন করতে পারেন, হ্যাঁ, যে কোনো মিনিস্ট্রির বিষয়ে আপনি কোশ্চেন করতে পারেন, আমরা সবাই, এবং এটাকে উন্মুক্ত রাখা হয়েছে। এমন না যে এসবি পাসধারী সাংবাদিককে আমরা ওইখানে নিচ্ছি, যে কেউ, আপনি যদি মাহফুজা মিস্ত্রি যদি মনে করেন যে না আমি আজকে এটা কভার করব, আপনি আসতে পারেন। আর অন্যান্য মিনিস্ট্রিতেও আমরা যতটুকু সাংবাদিকদের সাথে যে পরিমাণ এক্সেস রাখার কথা আমরা নির্দেশ দিয়েছি এবং ওনারা রাখছে। আমার মনে না, আর আপনার সাথে যদি কেউ খারাপ বিহেভ করে অবশ্যই আমাদেরকে জানাবেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক নিউজের আমরা তার ওই নিউজের প্রয়োজনেই একটা ইভেন্টে অনেক সময় মানুষকে সব কথা তো আর বলা যায় না, হয়তো এটা আপনাকে বলা হচ্ছে না, বাট এটা যদি নিউজটাকে যদি যতটুকু ইনফরমেশন দেওয়া যায় অবশ্যই আমরা দিব। আমাদের মধ্যে আমি বলবো যে একদম ট্রান্সপারেন্সি, চূড়ান্ত ট্রান্সপারেন্সি। আপনি গত 50 বছরে দেখেছেন কোন প্রেস সেক্রেটারি প্রেস কনফারেন্স করতে প্রতি সপ্তাহে 3 দিন? আপনি গত 50 বছরে কোন দেখেছেন যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে যেখানে সমস্ত আমরা যা করছি সমস্ত নিউজ আমরা দিচ্ছি? এমন কিছু নাই যে আপনারা পাচ্ছেন। প্লাস আমরা হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রাম পেজ করেছি, ফেসবুক পেজ করেছি। আমি অলওয়েজ ওপেন। আপনি যখন আমরা কালকে রাত 9টায় একজন রিপোর্টার আমার বাসায় এসে আমার সাক্ষাৎকার নিলেন, অলওয়েজ ওপেন। আপনি যখন যে কোনো সময় কোশ্চেন করতে পারেন, উই আর রেডি টু অ্যানসার। সরকার জনগণের সরকার, একটা রেগুলেশনের সরকার। আর গত সরকার আওয়ামী লীগের সরকারে আপনি যদি পার্থক্য না জানেন তাহলে তো সত্যিকার অর্থে আমি কি বলবো আপনারা, গত 15 বছরে কি পরিমাণ লুট করেছে আপনি দেখেছেন। একটা প্রো আওয়ামী লীগের একটা বিজনেসম্যান একা ইসলামী ব্যাংকের থেকে প্রায় 75,000 কোটি টাকা নিয়ে গেছে। আওয়ামী লীগের এমন কেউ নেই যাকে আপনি দেখবেন একজন কবিতা পাঠ করেন, উনিও শুনেছি যে ফার্মার্স ব্যাংকের থেকে উনি 200-300 কোটি টাকা নিয়ে চলে গেছে। এটা বড় বড় গ্রুপ যাকে আপনি জিজ্ঞেস করেন সে 50,000 কোটি টাকা নাই। পুরো ব্যাংকিং সিস্টেম কলাপস হওয়ার মুখে। তারা গুম করেছে। গুম কত গুম হয়েছে? বাংলাদেশের ইতিহাসে গুম ছিল 3,500 লোকের মতো গুম হয়েছে। একটা বাচ্চা ছেলে পর্যন্ত গুম হয়েছে। আপনার খুন হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল মার্ডার কত হয়েছে আপনার হিসাব আছে? তারপরে আপনি তিনটা ইলেকশন, আপনি কবে ভোট দিয়েছিলেন আপনার মনে পড়ে? এটার সাথে এটা তুলনা করেন না। আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বিকজ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যে ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে একটা ডাকাতির একটা জায়গা হিসাবে, যে যত পারো ডাকাতি করা যায় সেটা হিসাবে নিয়ে তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছে। তো সেটার আলোকে বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। আর আপনি বলছেন যে কনসালটেশন, সবার সাথে কনসালটেশন হয়েছে, তো এটা তো আমাদের বলা লাগবে না? আমরা সবার সাথে কথা বলেছি। প্রতিদিন কত ধরনের কথা বলে, কত মিথ্যা কথা বলে আমাদেরকে নিয়ে। আমরা কাউকে বলছি যে আপনি এই কথা বলতে পারবেন না। আপনি দেখেন না ইউটিউবে তো অনেকে তো ইউটিউবিং করে, ওইটাও তো একটা সাম সর্ট অফ জার্নালিজম, ঠিক না? আমরা কাউকে কি বন্ধ করে দিচ্ছি? কেউ যদি আমাদের যদি তিনি 1000টা লেখা লিখুন, প্রফেসর ইউনূস তার এই
ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতা গ্রহণের 1 মাসের মধ্যে সমস্ত টপ এডিটরকে ডেকেছিলেন, ডেকে বলেছেন যে আপনারা মন খুলে আমাদেরকে নিয়ে লেখেন, আমাদেরকে ক্রিটিসাইজ করুন। আপনি ক্রিটিসাইজ করলে তো আমার চোখের পর্দা খুলে যায়, আমি দেখতে পাই আমার ফেলিউর গুলো কোথায়, আমরা তখন আমাদের সেই অনুযায়ী রেকটিফাই করতে পারি। আপনারা সবাইকে অনুরোধ, আপনারা আমাদের যদি ফেলিউর পান দেখেন, কিন্তু মিথ্যা কথা লিখেন। হ্যাঁ, আপনি আমার যে দেখতেছেন যে না আমি অন্যায় করেছি, আপনি লেখেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু আমরা চাই, এবং এর ফলে যেটা আমরা চাই যে বাংলাদেশে মিডিয়া ফ্রিডমটা যাতে ইনস্টিটিউশনাল হয়, সবাই যেন কথা বলাটা শিখে, এই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তারা যেন করতে পারে। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ইউটিউবে আপনি দেখেন যে ধরনের জিনিস দেখি, প্রতিদিন সকালে উঠে তো মনে হচ্ছে সকালে একজন, এবং এর নিজেদের সকালে একজন দেখি একটা কথা বলেন, উনি আবার রাত্রে আবার চেঞ্জ করে ফেলেন। সে তো ভালো জার্নালিজম করে তো এটা করেন না। বাট সবাইকে ইনভাইট করি আমরা, আমাদের নিয়ে লেখেন, আমাদের যদি ক্রিটিসাইজের জায়গা পান ক্রিটিসাইজ করেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনাকে আপনার মিডিয়া হাউসকে বন্ধ করা হবে না, আপনার মুখকে বন্ধ করা হবে। এবং এই যে মুখ যাতে বন্ধ না হয় সেই জন্যই দেখেন আমরা ডিজিটাল বা সাইবার সিকিউরিটি অ্যাক্টটাকে আমরা স্ক্র্যাপ করে নতুন একটা অ্যাক্ট এনেছি, এবং এটার যে 9টা যেগুলো নিবর্তনমূলক ধারা ছিল সবগুলোকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, যেগুলো স্পিচ রিলেটেড, আপনার কথা বা আপনি অনলাইনে যেই কথাগুলো লিখবেন সেই রিলেটেড যে অফেন্স সবগুলোকে মানে আগে ক্রিমিনালাইজ ছিল সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। আপনি ইউ ক্যান রাইট এনিথিং, সত্যটা লেখেন। এটা ইন্ডিয়ার এরা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এতে বোঝা যায় যে ইন্ডিয়ান কর্তৃপক্ষ আসলে ফ্রিডম অফ স্পিচে কতটুকু ওনারা বিশ্বাস করেন। হ্যাঁ, আমরা এটা দেখছি, এবং যাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের অনেকেই বাংলাদেশে এরা খুবই রেসপেক্টেড নিউজ পেপার বা ওয়েবসাইট বা টিভি স্টেশন, এবং এতে বোঝা যায় যে তারা আসলে সত্যকে নিতে পারছেন না, সত্য কথাকে আসলে তারা নিতে পারছেন না। এটা হচ্ছে আমার মতামত। এবং আমি মনে করি যে অনেকে আমাকে বলছে আমরা পাল্টা অ্যাকশনে যাব কিনা, আমাদের কোনো ইচ্ছা নাই পাল্টা অ্যাকশন। তাতে হবে কি, তাদের অ্যাকশনটাকে লিজিটিমাইজ করা হবে, তাদের অ্যাকশনটাকে বৈধতা দেওয়া হবে। আমাদের এটা কোনো ইচ্ছা নাই। আর আমরা জানি তারা কি ধরনের তামাশা ইয়ে করেন। ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ান টিভি সত্যিকার অর্থে মানুষের কাছে তামাশা বিক্রি করেন প্রতিদিন। মনে হচ্ছে যে ওই আগেকার ইন্ডিয়া জি টিভিতে যে নাটকের অপেরা যেগুলো দেখি সেগুলোরই একটা খণ্ডিতাংশ ওদের টিভিতে দেখা যায়। আমাদের লিডাররা, আমাদের ভিউয়াররা তো এটা নিচ্ছেন না, আমরা এটা নিয়ে ওড়িত না। বাট ওরা যে কাজটা করেছেন খুবই ন্যাক্কারজনক কাজ। আমাদের জানা মতে আপনি ইউএন এর যে রিপোর্টটা যদি দেখেন, ওইখানে কিন্তু স্পষ্টভাবে আওয়ামী লীগের কথাটা বলা হয়েছে, যে জুলাই গণহত্যার সাথে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের কথা, সাপোর্টারদের কথা বলা হয়েছে, এবং শেখ হাসিনার রোলটা বারবার স্পষ্ট হয়েছে। 14 দলের অন্যান্য পার্টির রোল সেভাবে আসছে আমরা দেখি না। ওই ইউএন এর যে 127, আমি সবাইকে আহ্বান করবো, এটা খুবই একটা ব্রিলিয়ান্ট রিপোর্ট, সবাই করবেন কিভাবে আসলে এই বিষয়গুলো ইনভেস্টিগেট করতে হয়। এটার উপরে একদম এত সুন্দর রিপোর্ট আপনি পাবেন না। আর ইউএন এর হিউম্যান রাইটস অফিস করেছে, তারা জানে কিভাবে রিপোর্ট করতে। আমি সবাইকে আহ্বান করি আপনারা ওই রিপোর্টটা করবেন। আর যেটা বলছেন যে কোন পত্রিকায় দখল কি বেদখল হলো, এটা আসলে আমাদের কনসার্নের বিষয় না। এটা জার্নালিস্ট, আবার বলবো যে ইউনিয়ন দেখবে, জার্নালিস্ট ইউনিয়ন দেখবে, জার্নালিস্টে যাদের স্বার্থের সাথে এটা কনফ্লিক্ট হচ্ছে তারা দেখবে। এতে যদি কোনো জব লস হয় এটা দেখবে, মালিকরা দেখবে। এখানে আমরা সবকিছুতে গভর্নমেন্ট আসলে ইন্টারভেন করা ঠিক না। আচ্ছা, মাননীয় প্রেস সচিব, আমি ফজলুল হাসান হালো বাংলাতে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, সাংবাদিকরা অনেক সময় সত্য নিউজ করার কারণে হামলা মামলার শিকার হন। তো এই হামলা মামলার শিকার হয়ে থানায় গিয়ে তারা মামলা করতে গেলে অনেক সময় থানা কর্তৃপক্ষ মামলা নিতে চান না বা মামলা নেন না। তো সাংবাদিকদের এই নিরাপত্তার বিষয়ে সরকার কি অবস্থান নেবে? না, অবশ্যই আপনারা এটা আমাদেরকে জানাবেন। এটা যদি ঘটে যে আপনি সত্য নিউজ করলেন এবং এর জন্য আপনি হামলার শিকার হলেন, অবশ্যই ইয়েতে থানায় যে এটা কমপ্লেন করবেন। আর এটা যদি দেখেন থানা না নিচ্ছে, তখন অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদের প্রেস রুমে যে কেউ কাউকে জানাতে পারেন। আর এট দ্য সেম টাইম আমি আবার বলি, ইউনিয়নকে জানাবেন, ইউনিয়ন যেন আপনার হয়ে বলে। ইউনিয়ন সারা জীবন তো চামচামি করছে, এখন সাংবাদিকের জন্য একটু ভালো কাজ করুন। হ্যাঁ, এটা আমরা চাই। হ্যাঁ, অনেক পূর্বাচলের প্লট হয়েছে, আমরা চাই যাতে
যে সমস্ত গরিব সাংবাদিক আছেন সত্যিকার অর্থে যাদের রাইটসটা আমাদের আপহোল্ড করা উচিত, এটা করা উচিত, তাদেরটা দেখা উচিত। এটা সত্যিকার অর্থে আমার অ্যাজ এ ফরমার জার্নালিস্ট আমার খুব খারাপ লাগে যখন শুনি যে একটা জার্নালিস্টকে তার ওনারা 10,000 টাকা বেতন দিচ্ছে, খুবই অন্যায়। ঠিক তেমনি আপনার যদি রাইটস কর্ম হয়, আপনাকে কোনো যদি থ্রেট দেয় কেউ, আপনার উপর জানের যদি হুমকি আসে, অবশ্যই জানাবেন। আমরা চাই বাংলাদেশটা জার্নালিস্টদের জন্য একটা সেফ একটা ওয়ার্কিং জোন, সবাই যেন নিরাপদে কাজ করতে পারে। যে সবচেয়ে বড় গভর্নমেন্টের যে সবচেয়ে বড় ক্রিটিক, সেও যেন সবচেয়ে নিরাপদে থাকেন এবং তার কাজটা করতে পারেন। থ্যাংক ইউ। মাননীয় প্রেস সচিব, একটু বলতে চাই যে বর্তমানে কিছু মাস ধরে যদি খেয়াল করেন যে বিভিন্ন প্রোগ্রামগুলোতে, এটা উদ্দেশ্যপ্রণোদিত কিনা জানি না, তবে সাংবাদিকদের ফোন প্রচুর চুরি হচ্ছে। গণমাধ্যমে এই কাজ করতে গিয়ে তাদের ফোনটা চুরি হচ্ছে এবং থানায় জিডি করার পর এটা সমাধান হচ্ছে না। আসলে এটা কি কোনো একটা গোষ্ঠী চক্র করে এটা করছে নাকি অন্য কোনো কিছু? আপনাদের কাছে তথ্য আছে কিনা? আমার যেটা মনে হয় যে এটা অবশ্যই আপনারা পুলিশে জানাবেন। আমি পুলিশকে বলতে পারি যে এটা তারা পদক্ষেপ নিচ্ছে না সেভাবে। আসলে আমরা এটা চাই যে এটা সিরিয়াস, এটা অবশ্যই, কারণ আমরা এখন সবাই আমাদের কাজটা মোবাইল ফোন কেন্দ্রিক হয়ে গেছে। আমরা যে কাজগুলো করি সেটা মোবাইল ফোন ছাড়া আমাদের চলে না। আবার মোবাইল ফোন হারানো মানে হচ্ছে, কারণ আমি 15 বছর ধরে যে আমি করেছি, যে কন্ট্যাক্ট গুলো আমি বিল করেছি পুরোটা চলে যাওয়া, খুবই হার্ট ব্রেকিং একটা অবস্থা। খুবই এটা অনেকে হাসছে, কিন্তু সত্যিকার অর্থে একটা মোবাইল যদি হারিয়ে যায়, আপনি এত কষ্ট করে এতগুলো নাম্বার রাখলেন, সেটা অনেকে তো গুগল ড্রাইভে রাখেনও না, তার সব ইয়েগুলো ওইভাবে সেভও করেন না। তো আমি সবাইকে অনুরোধ, আপনারা এটা নিয়ে আমাদেরকে লিখিত বলেন, আমি পুলিশকে বলবো এটা স্পেশালি ইনভেস্টিগেট করতে। আমাদের কি আর কারো কোশ্চেন আছে?